শুভদ্বীপের কলমে। পাহাড়ের কোল ঘেঁষা নিস্তব্ধ এক শহর দার্জিলিং। কুয়াশায় ঢাকা চা বাগান, নিস্তব্ধ ভজের জানালায় ঝুলে থাকা লণ্ঠন, আর তারই মাঝে হঠাৎ এক মৃত্যুর আর্তচিৎকার। রাত তখন গভীর, তবুও সেই চিৎকার ছিঁড়ে দেয় দার্জিলিংয়ের নীরবতা। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে প্রেম ঘটিত প্রতিশোধ, আবার কেউ ফিসফিসিয়ে বলে এটা পরিকল্পিত হত্যা। এই অদ্ভুত ঘটনার তদন্তে নামেন কলকাতার বিখ্যাত গোয়েন্দা অরিন্দম সেনগুপ্ত, যিনি তার যুক্তিবাদী মস্তিষ্ক, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি আর অপরাধ মনস্কতার মনস্তত্ত্ব বোঝার জন্য প্রসিদ্ধ। কিন্তু এইবার পাহাড় তাকে স্বাগত জানায় না, বরং ছুড়ে দেয় রহস্যের এক জটিল জাল, যেখানে প্রতিটি মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এক একটি গোপন সত্য। এই গল্প শুধুমাত্র একটি হত্যা মামলার তদন্ত নয়, এটি মানুষের ভেতরের লোভ, প্রেম, ঈর্ষা ও প্রতিশোধের রূপরেখা। দার্জিলিংয়ের ঠান্ডা হাওয়ায় যেমন কুয়াশা জমে, তেমনি জমে থাকে অপরাধের ছায়া। আর অরিন্দম সেনগুপ্তের চোখে একে একে উন্মোচিত হয় সেই অন্ধকার রহস্যের পরতগুলো। স্বাগত রহস্যের দুনিয়ায়। দার্জিলিং ডিসঅর্ডার, অরিন্দম সেনগুপ্তর হত্যা রহস্য উন্মোচন। পাহাড় মানেই নিস্তব্ধতা, কুয়াশা আর রহস্য। দার্জিলিংয়ের সেই ডিসেম্বরের সকালেও এর ব্যতিক্রম ছিল না। সূর্য তখনও সম্পূর্ণ ওঠেনি। চা বাগানের ঢালে ঢালে ছড়িয়ে পড়েছে মৃদু আলো। শীতের হিমেল হাওয়া মানুষের নিঃশ্বাসকেও যেন জমিয়ে দিচ্ছে। গাড়ির হর্ন নেই, কেবল দূর থেকে ভেসে আসছে কোনো হকারের ডাকে, চা, গরম চা। কিন্তু শান্ত পাহাড়ের বুক ফুঁড়ে হঠাৎ একটা চিৎকার উঠল, বাবা গো, লোকে মরে গেছে। হিলভিউ লজের বারান্দায় সামনে ছুটে এলো লোকজন। লজের কেয়ারটেকার সোমনাথ দৌড়ে এসে দেখে রেলিংয়ের পাশে এক তরুণ পড়ে আছে মুখ নিচের দিকে। ঘাড়টা বেঁকে গেছে, শরীরে কোনো রক্ত নেই, কিন্তু মুখে এক অদ্ভুত দাগ, যেন কেউ জোরে ঠেলে দিয়েছে অথবা চড় দিয়েছে। লোকটা ছিল শুভ্র দত্ত, কলকাতার নামকরা ব্যবসায়ী। বয়স 40-এর কাছাকাছি, একসময় খুব চঞ্চল ও প্রফুল্ল মানুষ হিসেবে সবাই জানত। পাহাড়ে গাড়াতে এসেছিলেন স্ত্রী রীতার সঙ্গে, অন্তত কাগজে তাই লেখা আছে লজের রেজিস্টারে। কিন্তু স্ত্রী তখন ঘরে ছিলেন না। আর শুভ্রর মৃত্যু ঘিরে যে গুজব ছড়ালো তা পুরো দার্জিলিং কাঁপিয়ে দিল। পুলিশের গাড়ি আসে। অফিসার সুবীর ঘোষ ঘটনাস্থলে নেমেই বললেন, দেখে তো অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে, রাতের বেলায় হয়তো বারান্দা থেকে পড়ে গেছে। সোমনাথ মাথা নাড়ল। স্যার, আমি ঠিক মনে করতে পারি রাত 2টোর পর একটা ধপ শব্দ শুনেছিলাম। তারপর কেউ দরজা খুলল না। সকালে যখন পরিষ্কার করতে এলাম তখনই এই অবস্থা। সুবীর কপাল কুঁচকালেন। কোনো ঝামেলা হয়েছিল? রাতে একবার ঝগড়া শুনেছিলাম স্যার, পুরুষ আর মহিলার কণ্ঠস্বর, কিন্তু আমি ভয় পেয়ে দরজা খুলিনি। লাশের পাশেই একটা গ্লাস করেছিল, তাতে সামান্য দুধের দাগ। কেউ বলল হয়তো ঘুমের ওষুধ খেয়েছিল, কেউ বলল আত্মহত্যা। কিন্তু বারান্দার রেলিংয়ের দিকটা যেভাবে ভেঙে গেছে তাতে বোঝা যাচ্ছিল কেউ জোরে ধাক্কা দিয়েছিল। তবু প্রমাণ নেই, সাক্ষী নেই। পাহাড়ের মানুষ কম কথা বলে, কিন্তু তাদের চোখ সব দেখে। দার্জিলিং পুলিশের রিপোর্ট, মৃত শুভ্র দত্ত, বয়স 41, মৃত্যু সময় আনুমানিক 2টো থেকে 3টের মধ্যে। মৃত্যুর ধরন পুড়ে গিয়ে মাথায় আঘাত, ঘাড় ভাঙা। সন্দেহ আত্মহত্যা বা ধাক্কা। ঘটনার 2 ঘন্টা পর লজে পৌঁছল রীতা দত্ত, মৃতের স্ত্রী। কালো শাল জড়িয়ে, চোখ ফুলে গেছে। আমি তো কাল সন্ধ্যা বাজারে ছিলাম, হঠাৎ ফোন পাই যে ও মারা গেছে। কেউ কথা বলতে পারল না। রীতার কান্নায় পাহাড়ের ঠান্ডাও যেন গলতে লাগল। কিন্তু অফিসার সুবীরের মনে একটা প্রশ্ন রইল, যদি রীতা বাজারে ছিল তাহলে তার রুমে কেন 2 গ্লাস ওয়াইনের গ্লাস পাওয়া গেল? দুপুরে তদন্ত শুরু। হিলভিউ লজ, ঘর নম্বর 12। দরজা খুলতেই ঘ্রাণ এলো দামি পারফিউম আর পুরনো সিগারেটের। বিছানার চাদরে ছড়িয়ে আছে 2টো চুল, একটা কালো, একটা বাদামি। মেঝেতে পড়ে আছে একটা কাগজ, অর্ধেক ছেঁড়া। তাতে লেখা, তুমি যদি কথা রাখো না, আমি সব ফাঁস করে দেব, রীতা। সুবীর কাগজটা হাতে নিতেই হালকা গন্ধ পেলেন পারফিউমের,
যা সাধারণত পুরুষরা ব্যবহার করে না। আর একপাশে টেবিলের নিচে পাওয়া গেল একটা সিগারেটের টুকরো, তাতে লিপস্টিকের ছাপ। সুবীর ফিসফিস করে বললেন, স্ত্রী বাজারে, কিন্তু স্ত্রীর চিঠি ঘরে। সিগারেটে লিপস্টিকের ছাপ, কিন্তু ঘরে অন্য কেউ। রিপোর্ট করা হলো, কিন্তু সব যেন অসম্পূর্ণ। পুলিশ মর্গে লাশ পাঠিয়ে দিল, কিন্তু সুবীরের মন অস্থির হয়ে উঠল। শহরের আলোয় অভ্যস্ত মানুষ পাহাড়ে এসে মারা গেল, কোনো সাক্ষী নেই, এ যেন সহজ মৃত্যু নয়। দুদিন পর সংবাদপত্রের শিরোনাম, নিউজ, দার্জিলিং রাজে শিল্পপতি শুভ্র দত্তের রহস্য মৃত্যু, আত্মহত্যা নাকি খুন। কলকাতার খবর ছাপার পর আর এক নাম উঠে এলো, গোয়েন্দা অরিন্দম সেনগুপ্ত। অবসরপ্রাপ্ত ক্রিমিনাল ইনভেস্টিগেশন অফিসার, এখন স্বতন্ত্র গোয়েন্দা হিসেবে কাজ করেন। বয়স 65, তবু মস্তিষ্ক এখনও ধারালো ছুরির মতো। পত্রিকায় খবর দেখে তিনি কফির কাপে চুমুক দিয়ে বললেন, দার্জিলিং, আবার পাহাড় ডাকছে। দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন ভোরবেলা ধোঁয়ায় মোড়া, টয় ট্রেনের হুইসেল দূরে ভেসে যাচ্ছে। অরিন্দম সেনগুপ্ত ধীর পায়ে নামলেন। ধূসর উলের কোট, গলায় উলের স্কার্ফ, হাতে ছাতা। তার চোখে সেই পুরনো অনুসন্ধানী দৃষ্টি, যেন প্রতিটি ধোঁয়ার কণাতেও রহস্য লুকিয়ে আছে। স্টেশনে অফিসার সুবীর অপেক্ষা করছিলেন। স্যার, খবর পেয়ে ভাবলাম আপনি হয়তো আসবেন, আমাদের কেসটা বুঝে উঠতে পারছি না। অরিন্দম হালকা হাসলেন। খুন, আত্মহত্যা বা দুর্ঘটনা, তিনটেতেই এক জিনিস কমন থাকে। সুবীর জিজ্ঞাসা করল, কি জিনিস স্যার? ভয়, বললেন অরিন্দম। যে মরেছে সে ভয় পেয়েছিল, আর যে মেরেছে সে ভয় লুকোচ্ছে। ঘটনাস্থলে অনুসন্ধান। লজের সামনে পাহাড়ের কুয়াশা নেমেছে। অরিন্দম প্রথমে রেলিংয়ের পরীক্ষা করলেন। রেলিং ভাঙা, কিন্তু উপরের দিক থেকে নয়, ভেতর দিক থেকে চাপের চিহ্ন, অর্থাৎ কেউ ভেতর থেকে ঠেলে ফেলেছে। মাটিতে ছোট ছোট কাঁচের টুকরো। তিনি হাত গ্লাভস পরে তুললেন। সেটি ছিল ওয়াইন গ্লাসের কণা। ঘরে ঢুকে তিনি খাটের পাশে বসে চোখ বন্ধ করলেন। কয়েক মিনিট পরে ধীরে ধীরে বললেন, রেলিং ভাঙার শব্দ যদি রাত 2টোর হয়, তাহলেও মারা গেছে রাত 2টোর মধ্যেই। সুবীর বলল, হ্যাঁ স্যার, ঘড়িতে সময় থেমে আছে 2:17। তাহলে মর্গে রিপোর্টে সময় 2:45 কেন? সুবীর হতবাক। স্যার, হয়তো ঘড়ি থেমে গিয়েছিল। অরিন্দম মৃদু হেসে বললেন, অথবা কেউ সময় পিছিয়ে দিয়েছে। প্রথম সূত্র, চিঠি। অরিন্দম কাগজের টুকরোটা হাতে নিলেন। কাগজের গায়ে হালকা ছেঁড়া দাগ, আর নিচে রীতা নামটা কিছুটা কাটা। কিন্তু লেখার ভঙ্গি রীতার নিজের হাতের লেখা নয়। রীতার আগের চিঠির নমুনা পেয়ে মিলিয়ে দেখলেন পার্থক্য আছে। তাহলে কে রীতার নাম ব্যবহার করেছে? খুনিরা অনেক সময় ভয় দেখাতে চায়, কিন্তু ভয়ের মধ্যেই ফাঁসিয়ে দেয় নিজেদের, বললেন অরিন্দম। দ্বিতীয় সূত্র, সিগারেটের টুকরো। সিগারেটটা ছিল বিদেশি ব্র্যান্ডের, দাভিদব গোল্ড। এই ব্র্যান্ড দার্জিলিংয়ে খুব কম পাওয়া যায়। লজের ম্যানেজার সোমনাথ জানালো, স্যার, এই ব্র্যান্ড এখানে কেবল এক অতিথিই খান, রোহন ঘোষ, সেই ফটোগ্রাফার লোকটা। রোহন ঘোষ? হ্যাঁ স্যার, কাল রাতেই ওর রুম থেকে আলো জ্বলছিল। সকালে বলল সে পাহাড়ের ছবি তুলছিল। অরিন্দম চোখ ছোট করে বললেন, তাহলে পাহাড়ের সঙ্গে মৃত্যুর ছবিও তুলেছে সম্ভবত। তৃতীয় সূত্র, রীতা দত্ত। সন্ধ্যায় রীতাকে ডাকা হলো জেরার জন্য। সে সাদা শাড়ি পরে এসেছে, চোখ লাল, গলায় রূপোর লকেট। অরিন্দম মৃদু গলায় বললেন, আপনি কখন শেষবার আপনার স্বামীকে দেখেছেন? রীতা একটু থামে বলল, রাত 9:30টার দিকে। আমরা কথা কাটাকাটি করি। আমি রেগে গিয়ে রুম ছেড়ে বাজারে চলে যাই। বাজারে কার সঙ্গে ছিলেন? আমি এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। প্রমাণ ওরা বলতে পারবে। অরিন্দম শান্তভাবে চেয়ে রইলেন। আপনার নামের নিচে লেখা চিঠিটা কোথা থেকে এলো? রীতা ভড়কে গেল। চিঠি? কোন চিঠি? যে চিঠি আপনার স্বামীর রুম থেকে পাওয়া গেছে, তাতে লেখা, তুমি যদি কথা রাখো না, আমি সব ফাঁস করে দেব। রীতার চোখে ভয় ফুটে উঠল। আমি ওই চিঠি লিখিনি। অরিন্দম চুপ করে বললেন, তাহলে কে আপনার হাতের লেখা নকল করেছে?
চতুর্থ সূত্র, পাহাড়ের লোকমুখে গুজব। পরের দিন সকালে অরিন্দম পাহাড়ের লোকজনের সঙ্গে কথা বললেন। এক বুড়ো চা বিক্রেতা বলল, বাবু, ওদের ঝগড়া শুনেছি। রীতা মেম সাহেব এক লোকের সঙ্গে ঝগড়া করছিলেন রাত্রে। আমি হিলভিউ রোডে চা বেচতে গিয়েছিলাম। কোন লোক? কালো কোট, ক্যামেরা হাতে। রোহন ঘোষ? হ্যাঁ, তাই মনে হয়। অরিন্দম চুপ করে গেলেন। মাথায় যেন নতুন জট তৈরি হচ্ছে। রোহন, রীতা, অঙ্কিত তিনজনের মধ্যে লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর রাতের উত্তর। অরিন্দমের মনোনোটবুকে লেখা, দাস, মৃত্যু রাত 2:17, সময় বদলানোর ইঙ্গিত, চিঠি সমান নকল লেখা, সিগারেট সমান রোহন ঘোষ, আর্থিক ঝামেলা সমান অঙ্কিত বসু, সম্পর্ক জটিলতা সমান রীতা দত্ত। তিনি লিখলেন, প্রেম, প্রতারণা আর লোভ তিনটি একত্র হলে মৃত্যু অবধারিত। শেষ দৃশ্য, রাত 9টা, হিলভিউ লজের ছাদে কুয়াশা ঘিরে ধরেছে। অরিন্দম চা হাতে বসে আছেন। দূরে ঘড়ি টিকটিক করছে, সময় 9:30। তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। সময় বদলে দেওয়ার চেষ্টা মানে কেউ সময়কে ঠকাতে চাইছে, কিন্তু সময়ের চোখ কখনো বন্ধ হয় না। বাতাসে কুয়াশার ভেতর যেন এক অচেনা সুর ভেসে আসছে। পাহাড়ের নিচে মৃত্যুর পর্দার আড়ালে কিছু একটা লুকিয়ে আছে, এক ভয়, এক সত্য, এক প্রতারণা। আর অরিন্দম সেনগুপ্ত জানেন, এই গল্প কেবল শুরু হয়েছে। দার্জিলিং স্টেশনে ভোরবেলার কুয়াশা নামছে ধীরে ধীরে। রেলগাড়ির হুইসেলের আওয়াজ মিলিয়ে যাচ্ছে পাহাড়ের বুকের ভেতর। ঠান্ডা বাতাসের সঙ্গে এক অদ্ভুত গন্ধ, কফির, পুরনো কাঠের আর কিছুটা ভেজা মাটির। সেই কুয়াশার মধ্যে ধীরে ধীরে ভেসে উঠল এক মানুষের অবয়ব। লম্বা ধূসর কোট, কালো টুপি আর কাঁধে এক পুরনো চামড়ার ব্যাগ। তিনি অরিন্দম সেনগুপ্ত, পেশায় প্রাইভেট ইনভেস্টিগেটর। কলকাতার বিভিন্ন বড় অপরাধকাণ্ডে কাজ করেছেন। শান্ত, স্থির, কিন্তু তার চোখের মধ্যে একরকমের হিসেবি তীক্ষ্ণতা সবসময় ঝলসে ওঠে। তিনি স্টেশনের বেরোনোর পথে এগিয়ে গেলেন। ট্যাক্সি স্ট্যান্ডে এসে দাঁড়াতেই সামনে থেকে ভেসে এলো এক গলা। স্যার, আমি সুবীর রায়, দার্জিলিং থানার অফিসার। আপনাকে নিতে এসেছি। অরিন্দম মাথা নাড়লেন, চোখ তুলে তাকালেন এক মাঝবয়সী পুলিশ অফিসারের দিকে। সুবীরের মুখে ঘুমহীন রাতের ছাপ। চা হাতে দাঁড়িয়ে আছে। অরিন্দম বললেন, চা খেতে খেতে ঘটনাটা বলুন, পথে সময় নষ্ট না করি। ট্যাক্সি ছাড়ল পাহাড়ের আঁকাবাঁকা পথে। চাকার ঘর্ষণে ছিটকে উঠছে কুয়াশা। সুবীর বলল, ঘটনাটা ঘটেছে 3 দিন আগে। শুভ্র দত্ত নামে এক ব্যবসায়ী, কলকাতার নামকরা বিল্ডার, এখানে ঘুরতে এসেছিলেন স্ত্রী রীতাকে নিয়ে। লজের নাম হিলভিউ। সকালে ওর দেহ পাওয়া যায় বারান্দায়। পুলিশ প্রথমে ভেবেছিল দুর্ঘটনা, কিন্তু এখন কিছু অসঙ্গতি বেরোচ্ছে। অরিন্দম হালকা গলায় বললেন, অসঙ্গতি মানে? সুবীর থেমে একটু চুপ করে বলল, দেহে কোনো ধারালো আঘাত নেই, কিন্তু মুখে ঘুষির দাগ। আর ঘড়ির কাঁটা থেমে আছে 2:17-তে। অথচ মৃত্যুর সময় ডাক্তার বলেছেন প্রায় 2:45। কেউ ঘড়ি নিয়ে খেলেছে মনে হয়। অরিন্দম চুপ করে জানালার বাইরে তাকালেন। পাহাড়ের কুয়াশার মধ্যে সূর্য উঠছে ধীরে ধীরে। তার চোখের কোণায় হালকা হাসি। সময় বদলানো মানে সত্যি লুকানো। সময় থামিয়ে দিলে মানুষ ভাববে ঘটনাও থেমে গেছে, কিন্তু সত্যি কখনো থামে না। সুবীর অবাক হয়ে তাকালেন। অরিন্দম আবার বললেন, আমাকে লজে নিয়ে চলুন। খালি জায়গা দেখলে বোঝা যায় কিভাবে ভয় কাজ করেছে। হিলভিউ লজে আগমন। লজটি দার্জিলিংয়ের এক নির্জন কোণে। পুরনো ব্রিটিশ আমলের কাঠের বাড়ি। ছাদে পুরু শ্যাওলা জমেছে, আর বারান্দা থেকে দূরে দেখা যায় তিস্তা নদীর সরু আঁকাবাঁকা ধারা। লজের দরজায় লেখা, হিলভিউ লজ সিন্স 1912। পাশেই ঝুলছে রংচটা ঘণ্টা। ম্যানেজার সোমনাথ বেরিয়ে এলেন, ক্লান্ত মুখ, কিন্তু চোখে তীক্ষ্ণ চিন্তার রেখা। আপনি অরিন্দম বাবু? ভিতরে আসুন স্যার, সব কাগজপত্র, রিপোর্ট এখানেই রেখেছি। অরিন্দম প্রথমেই ঘরটা পর্যবেক্ষণ করতে লাগলেন। বারান্দার কাঠের রেলিং ভাঙা, নিচে ঝোপঝাড়ে শুকনো পাতার ওপর কালো দাগ। তিনি ঝুঁকে দেখলেন ছোট্ট একখানা সিগারেটের টুকরো, মাথায় হালকা লালচে দাগ, যেন লিপস্টিকের ছোঁয়া।
রীতা দত্ত কি সিগারেট খেতেন? তিনি ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন। ম্যানেজার চুপ। তারপর বলল, না স্যার, যতদূর জানি না, কিন্তু অন্য একজন অতিথি ছিলেন রোহান ঘোষ, পেশায় ফটোগ্রাফার। উনি সারাক্ষণ সিগারেট খেতেন। অরিন্দম টুকরোটা রুমালে মুড়ে ব্যাগে রাখলেন। তারপর ঘরে ঢুকলেন। ঘটনাস্থল পরিদর্শন। ঘরটা সাজানো কিন্তু অগোছালো। একদিকে ভাঙা গ্লাস, এক কোণে ছেঁড়া চিঠি, টেবিলের ওপর একটা খালি ওয়াইনের বোতল, জানালা আধখোলা। অরিন্দম ধীরে ধীরে হাঁটলেন ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। তারপর টেবিলের ওপর ছেঁড়া চিঠিটা তুলে নিলেন। চিঠির মধ্যে লেখা, তুমি যদি কথা রাখো না, আমি সব ফাঁস করে দেব। নিচে অর্ধেক নাম, ... রীতা। তিনি কপাল কুঁচকালেন। যদি এই চিঠি সত্যি রীতার হয় তাহলে সে হুমকি দিচ্ছিল, কিন্তু যেভাবে এটা ছেঁড়া, তাতে মনে হয় কেউ ইচ্ছে করে প্রমাণ নষ্ট করতে চেয়েছে। তিনি টেবিলের পাশে একটা ছোট্ট আয়না দেখতে পেলেন। তাতে ধুলো পড়া, কিন্তু এক কোণে একটা আঙুলের দাগ, একেবারে পরিষ্কার। অরিন্দম আঙুলে গ্লাভস পরে আলতো করে আয়নাটা ঘুরিয়ে দেখলেন। রীতা লম্বা নখ রাখেন? সুবীর বলল, হ্যাঁ, প্রায় রেড নেল পলিশ লাগান। অরিন্দম শান্ত গলায় বললেন, তাহলে এই দাগটা তার নয়, এইটা পুরুষের আঙুলের চাপ। ঘামের গন্ধেও সেটাই বোঝা যাচ্ছে। সুবীর অবাক, ঘামের গন্ধ থেকেও? অবশ্যই। পাহাড়ে ঠান্ডায় নারীদের হাত সাধারণত শুকনো থাকে, পুরুষদের হাত ঘামে ভিজে থাকে। আর এই আয়নাটা ধরার সময় সে ভয়ে কাঁপছিল। রীতার সাক্ষাৎকার। দুপুরে অরিন্দম দেখা করলেন রীতা দত্তের সঙ্গে। হিল ভিউ থেকে একটু দূরে এক বাংলোয় থাকেন এখন। পরনে কালো শাল, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে একরকমের দৃঢ়তা। অরিন্দম চুপচাপ তার সামনে বসে রইলেন। রীতা নিজেই কথা শুরু করল। আপনারা সবাই ভাবছেন আমি ওকে খুন করেছি, তাই না? অরিন্দম হালকা গলায় বললেন, আমি ভাবতে আসিনি, সত্যি শুনতে এসেছি। রীতা দীর্ঘশ্বাস ফেলল। শুভ্র, ও ছিল খুব অহংকারী মানুষ। ব্যবসা ভালো চললেও সংসারটা শেষ হয়ে গেছিল। আমি আর থাকতে পারছিলাম না। ওকে বলেছিলাম আমি চলে যাব, কিন্তু ও রাজি হচ্ছিল না। সেদিন রাতেও প্রচুর মদ খেয়েছিল। আমি ওর সঙ্গে ঝগড়া করে বেরিয়ে আসি। কটার সময়? রাত 2:30টার আগে। আমি নিচে রিসেপশনে গিয়ে ফোনে আমার বোনকে কল দিই। আপনি চাইলে রেকর্ড চেক করতে পারেন। অরিন্দম কিছু লিখে রাখলেন। তারপর শান্তভাবে বললেন, আপনি কি জানতেন যে রোহন ঘোষ নামে একজন ফটোগ্রাফার সেই লজেই ছিলেন? রীতা চুপ করে গেল। মুখে অস্বস্তি ফুটে উঠল। হ্যাঁ, চিনি। একবার কলকাতায় ওর সঙ্গে দেখা হয়েছিল একটা ফটোশ্যুটের সময়। ওর সঙ্গে কি আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল? রীতা গম্ভীর গলায় বলল, না, একেবারেই না। অরিন্দম আর কিছু বললেন না, শুধু উঠে দাঁড়ালেন। ধন্যবাদ মিসেস দত্ত, আপনার কথাগুলো কাজে লাগবে। তবে একটা কথা বলি, সত্যি কখনো ভয় পায় না। যদি সত্যি আপনার মধ্যে থাকে, ও নিজে সামনে আসবে। রীতা কিছু বলল না, শুধু জানালার দিকে তাকিয়ে রইল। অঙ্কিত বসুর সঙ্গে মুখোমুখি। পরের সকালে অরিন্দম দেখা করলেন অঙ্কিত বসুর সঙ্গে, মৃত শুভ্র দত্তর ব্যবসায়িক পার্টনার। অঙ্কিতের চোখের নিচে কালচে দাগ, মুখে ক্লান্তি। আমরা অনেক দিনের পার্টনার ছিলাম, কিন্তু সম্প্রতি শুভ্র খুব বগলে গিয়েছিল। ও একাই সব দখল করতে চাইছিল। আমি ক্ষুব্ধ ছিলাম, কিন্তু ওকে মারার মতো নয়। অরিন্দম বললেন, তবুও আপনি সেদিন রাতে লজের কাছে দেখা গিয়েছিলেন? অঙ্কিত চমকে উঠল। কে বলল? অরিন্দম বললেন, রিসেপশনের ক্যামেরা বলেছে। অঙ্কিত থমকে গেল। তারপর বলল, আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, শেষবার কথা বলতে। ওকে বলেছিলাম পার্টনারশিপ শেষ করে দিই পরিপিয়ে, কিন্তু আমায় গালাগালি দিল। আমি রাগে চলে আসি। এরপর কি হয়েছে জানি না। অরিন্দম শান্ত গলায় বললেন, রাগের সময় মানুষ নিজের মাপ ভুলে যায় মিস্টার বসু। অঙ্কিত চোখ নামিয়ে বলল, আমি ঠেলে ফেলিনি। অরিন্দম শুধু বললেন, আমি বলিনি যে আপনি ফেলেছেন। রোহন ঘোষের রহস্য। রোহন ঘোষ 32 বছর বয়সী ফটোগ্রাফার। নিজেকে বলে ভ্রমণ চিত্রশিল্পী, কিন্তু তার পাসপোর্টে অদ্ভুত অসঙ্গতি। জন্ম তারিখ বদলানো, ঠিকানা অস্পষ্ট। অরিন্দম যখন দেখা করতে গেলেন, রোহান হোটেলের বারান্দায় বসে সিগারেট খাচ্ছিল। ধোঁয়ায় তার মুখ ঢেকে যাচ্ছে।
আপনি কি ছবি তুলেছিলেন সেদিন রাতে? রোহন একটু হেসে বলল, আমি সবসময়ই তুলি স্যার। পাহাড়, কুয়াশা, মানুষ সবই ফ্রেমে রাখি। শুভ্র দত্তকেও? হয়তো। অরিন্দম বললেন, হয়তো নয়, অবশ্যই, কারণ আপনার ক্যামেরায় সেদিন রাতের ছবি আছে। আমি কাল সেটি পুলিশ থেকে পাব। রোহন একটু থেমে বলল, ছবিতে যা দেখা যায় তাই সব নয়, অনেক সময় সত্যি ছবির বাইরে থাকে। অরিন্দম তার চোখের দিকে তাকালেন। সত্যি ছবির বাইরে নয়, আলো ছায়ার ফাঁকে লুকিয়ে থাকে। আপনি সেই ছায়াটা ধরেছেন, এখন সেটা আমায় ধরতে হবে। রোহন হাসল, কিন্তু তার হাসি ঠান্ডা। রাতের বিশ্লেষণ। নিজের কক্ষে বসে অরিন্দম 3টে নাম লিখলেন কাগজে: রীতা, অঙ্কিত, রোহন। প্রত্যেকেরই মোটিভ আছে। রীতার পরত ব্যক্তিগত অপমান, অঙ্কিতর আর্থিক ক্ষতি, রোহনের ব্ল্যাকমেল। কিন্তু খুনের ধরন দেখলে মনে হয় ঘটনাটা হঠাৎ ঘটেছে, পরিকল্পিত নয়। তিনি নিজের নোটবুকে লিখলেন, সময় 2:17 থেমে আছে, কিন্তু মৃত্যু 2:45। কেউ সময় বদলেছে। সময় বদলায় কেবল সেই যে নিজের অপরাধের সময় পাল্টাতে চায়। তিনি জানালার বাইরে তাকালেন। দার্জিলিংয়ের রাত নেমেছে। পাহাড়ে হালকা কুয়াশা, দূরে টয় ট্রেনের আলো দেখা যাচ্ছে। অরিন্দম ফিসফিস করে বললেন, এই পাহাড়ে সত্যি কোথাও হারিয়ে গেছে, কিন্তু আমি জানি কুয়াশা সরলে ছায়ার রূপরেখা দেখা দেয়। তিনি টেবিলের ওপর হাত রাখলেন আর হালকা ঠোঁটে হাসি ফুটে উঠল। আগামীকাল সকালে আমি খুঁজে পাব প্রথম আসল সূত্র। দার্জিলিংয়ের সকালটা যেন অন্য দিনের চেয়ে কিছুটা বেশি ঠান্ডা ছিল। পাহাড়ের মাথায় জমে থাকা মেঘ নিচে নেমে এসেছে, যেন শহরটা সাদা ধোঁয়ার ভেতরে হারিয়ে গেছে। দূরের ঘণ্টার ধ্বনি, পাহাড়ি পাখির ডাক, এই শান্তির আড়ালে লুকিয়েছিল ভয়, সন্দেহ আর এক অদৃশ্য উত্তেজনা। অরিন্দম সেনগুপ্ত হিল ভিউ লজের বারান্দায় দাঁড়িয়েছিলেন, হাতে গরম চায়ের কাপ। তার চোখে সেই একই স্থিরতা, যেটা একদিকে শান্ত, অন্যদিকে ভয়ানক হিসেবি। তিনি জানেন আজ দিনটা গুরুত্বপূর্ণ। আজই তিনি 3 সন্দেহভাজনকে একে একে মনস্তাত্ত্বিক পরীক্ষায় ফেলবেন। সত্যি কখনো সরাসরি ধরা দেয় না, তাকে প্রশ্নে জড়াতে হয়, শব্দে উস্কাতে হয়। 1 সন্দেহভাজন রীতা দত্ত। ভাঙা সম্পর্ক, অটুট অহংকার। দুপুরবেলা কুয়াশা কিছুটা কেটেছে। রীতা দত্ত অরিন্দমের ডাকা অনুসারে আবার হিল ভিউ লজে এসেছে। লাল উলের শাল, কালো সানগ্লাস আর ঠোঁটে হালকা রং। দেখতে পরিপাটি, কিন্তু মুখের ভেতরে গভীর ক্লান্তি। অরিন্দম তাকে বারান্দায় বসতে বললেন। সুবীর, স্থানীয় পুলিশ অফিসার, একটু দূরে চুপচাপ দাঁড়িয়ে। অরিন্দম বললেন, মিসেস দত্ত, আমি চাই আপনি সেদিন রাতটা আবার কল্পনা করুন, শুরু থেকে শেষ পর্যন্ত, একটাও মুহূর্ত বাদ না দিয়ে। রীতা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে বলল, রাতটা ছিল অদ্ভুতভাবে নীরব। শুভ্র মুখে তখনও মদের গন্ধ। ও জানতো আমি ক্লান্ত, কিন্তু তাও কথা বলতে চাইল। আমি চাইনি ঝগড়া হোক, কিন্তু ও অপমান করল। বলল আমি রোহনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছি। আমি রেগে গিয়ে ওকে চড় মারলাম। তারপর আমি নিচে নেমে যাই। অরিন্দম স্থির চোখে তাকিয়ে রইলেন। চড় মারার পরও কি করেছিল? হেসেছিল। সেই হাসিটা আমি ভুলব না, যেন বলছে তুমি পারবে না। অরিন্দম হালকা গলায় বললেন, আপনি কি জানতেন ওই সময় রোহনও কাছাকাছি ছিল? রীতা চমকে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। না, আমি জানতাম না। অরিন্দম একটুখানি হাসলেন। আপনি মিথ্যে বলছেন না, তবে কিছু লুকোচ্ছেন। ভয় পেয়েছেন হয়তো। রীতা কাপা গলায় বলল, আমি সত্যি তাকে ভালোবাসতাম না, কিন্তু শুভ্রর মৃত্যুর পর সবাই আমায় দোষ দিচ্ছে। আমি মরেও শান্তি পাচ্ছি না। অরিন্দম বললেন, যখন কেউ সত্যি নির্দোষ হয়, তার চোখে একরকম আলোর প্রতিফলন থাকে। সেটা আমি দেখেছি। আপনি এখন যেতে পারেন। রীতা উঠে গেল। অরিন্দম তার যাওয়া পথের দিকে তাকিয়ে ভাবলেন,
এই মহিলার চোখে অপরাধ বোধ নেই, কিন্তু ভয় আছে, আর ভয় সবসময় সত্যির কাছাকাছি থাকে। 2. সন্দেহভাজন অঙ্কিত বসু, অর্থের লোভ নাকি বন্ধুত্বের প্রতারণা? সন্ধ্যাবেলা হিল ভিউ লজের ডাইনিং হলের কোণে বসে অরিন্দম, তার সামনে বসে অঙ্কিত বসু, নীল সোয়েটার, চোখের নিচে কালচে ছাপ, হাত কাঁপছে সামান্য। অরিন্দম শান্ত গলায় শুরু করলেন, মিস্টার বসু, আপনি বলেছিলেন শুভ্রর সঙ্গে আপনার ব্যবসা ভালোই চলছিল, তাহলে হঠাৎ এমন ভাঙন কেন? অঙ্কিত একটু হেসে ফেলল। শুভ্র খুব চালাক ছিল, প্রথমে বন্ধুর মতো, পরে প্রতারকের মতো আচরণ করল। একটা প্রজেক্টে আমি তাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সে চুপি চুপি লাভের টাকা নিজের নামে ট্রান্সফার করে নেয়। আমি জানতাম না, কলকাতায় ফিরে জানতে পারি, তাই ওকে দেখতে এসেছিলাম। কেন দেখতে? মারতে নয়। অঙ্কিত হচকিয়ে গেল। না, আমি মারতে আসিনি। অরিন্দম টেবিলে আঙুল ঠোকলেন ছন্দে। আপনি কি জানেন খুনের দিন রাতে আপনার ঘড়ির মতো ঘড়ি কার হাতে দেখা গিয়েছিল? অঙ্কিত হতভম্ব। কি বলছেন? আপনি বলেছিলেন সেটা হারিয়ে গেছে। ভোরের তোলা ছবিতে জানলার কাঁচে প্রতিফলিত সেই ঘড়ি দেখা গেছে, আপনার মতো ঘড়ি। অঙ্কিত মুখ নামিয়ে ফেলল। হ্যাঁ, আমি ওকে দিয়েছিলাম, শুভ্রকে। ও বলেছিল সময় দেখা দরকার। আমি ভাবিনি এটা এমন প্রমাণ হবে। অরিন্দম মৃদু গলায় বললেন, সময় মানুষকে ফাঁসায় না, মানুষ সময়কে ফাঁসায়। অঙ্কিত চুপ করে গেল। বাড়ির বাতাসে তখন যেন একটা ভারী নীরবতা নেমে এলো। 3. সন্দেহভাজন রোহন ঘোষ, ক্যামেরার পেছনের ছায়া। রাত। অরিন্দম এবার একা গেলেন রোহনের ঘরে। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলেন ঘরটা আধো অন্ধকার। টেবিলের ওপর ছড়ানো ক্যামেরা, লেন্স, কিছু ডেভেলপ করা ছবি। রোহন বসে আছে জানলার ধারে, হাতে সিগারেট। অরিন্দম বললেন, ছবিগুলো দেখাবেন? রোহন একটুও না তাকিয়ে বলল, কেন? আপনি তো পুলিশ না? না, আমি সত্যির প্রতিনিধি। রোহন তাচ্ছিল্যে হাসল। সত্যি বলে কিছু নেই স্যার, যা মানুষ বিশ্বাস করে সেটাই সত্যি। অরিন্দম টেবিলে একটা ছবি তুলে দেখলেন। ছবিটায় দেখা যাচ্ছে শুভ্র দত্ত, বারান্দার পাশে দাঁড়িয়ে রীতা, দুজনের মুখে উত্তেজনা। আর আরেক ছবিতে দেখা যাচ্ছে জানলার বাইরে থেকে তোলা এক দৃশ্য। শুভ্র কারো সঙ্গে তর্ক করছে, কিন্তু সেই কারো মুখ নেই, কেবল একটা ছায়া আর হাত ঘড়ির ঝলক। অরিন্দম বললেন, এই ছবিটা তোলার সময় আপনি কোথায় ছিলেন? রোহন বলল, বারান্দার নিচে। আলো ছিল খুব কম, আমি শুধু ফ্ল্যাশ দিয়েছিলাম। আপনি জানতেন কি ঘটছে? না, আমি শুনছিলাম ঝগড়ার আওয়াজ, মনে হলো মুহূর্তটা গুরুত্বপূর্ণ। অরিন্দম চোখ সরালেন না। আপনি জানতেন আপনি প্রমাণ তৈরি করছেন। রোহন হাসল। হয়তো ভাবেছিলাম কাজে লাগবে। ব্ল্যাকমেলের কাজে? রোহনের মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। আপনার প্রমাণ আছে? আপনার নিজের কথাই যথেষ্ট। আর আপনি যেদিন সিগারেট খাচ্ছিলেন তার টুকরোটা খুনের জায়গায় পাওয়া গেছে। রোহন চুপ, কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ধীরে বলল, হ্যাঁ, আমি সেখানে ছিলাম, কিন্তু খুন আমি করিনি। ও পড়ল, আমি কিছু করিনি। অরিন্দম শান্তভাবে বললেন, সত্যি বললে মুক্তি মেলে, মিথ্যে বললে কুয়াশা ঘনায়। আপনি মুক্তি চান না কুয়াশা? রোহন এবার চোখ নিচু করল। তার আঙুলে সিগারেটের ছাই পড়ে যাচ্ছিল ধীরে ধীরে। 4. সূত্রের নতুন মোড়। রাতের শেষে অরিন্দম নিজের ঘরে এলেন। টেবিলের ওপর ছড়িয়ে রাখলেন 3টি জিনিস, একটা ছেঁড়া চিঠি, একটা সিগারেটের টুকরো আর ছবির প্রিন্ট। তিনি একে একে দেখতে লাগলেন। ছবিতে জানলার প্রতিফলন, রীতা বেরিয়ে যাচ্ছে, অঙ্কিত নেই, রোহন দূর থেকে দেখছে। তবু একটা অসঙ্গতি, শুভ্রর ডান হাতে গ্লাস ছিল আগের ছবিতে, কিন্তু পরেরটিতে গ্লাস নেই। তাহলে? অরিন্দম নোটবুকে লিখলেন, যে জিনিস হঠাৎ উধাও হয় সেটাই সত্যি লুকোনোর চাবি। সেই সময় সুবীর ঘরে ঢুকল।
স্যার, একটা খবর, ফরেনসিক রিপোর্ট এসেছে। খুনের আগে শুভ্রর মুখে পাওয়া গেছে এক ধরনের সিডেটিভ, ওয়াইনের সঙ্গে মেশানো হয়েছিল। অরিন্দম চোখ তুলে তাকালেন। অর্থাৎ খুনের আগে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হয়েছিল। সুবীর মাথা নাড়ল। অরিন্দম বললেন, সিডেটিভ মানে পরিকল্পনা, কিন্তু ঘটনা তাড়াহুড়োয় ঘটেছে। কে এমন পরিকল্পনা করে হঠাৎ কাজ নষ্ট করে? তিনি জানলার বাইরে তাকালেন। কুয়াশার ফাঁক দিয়ে পাহাড়ের ওপর পূর্ণিমার আলো পড়ছে। হালকা হেসে বললেন, যে ভালোবাসে সেই কখনো কখনো সব নষ্ট করে। 5 পাহাড়ে অদ্ভুত রাত। রাত তখন প্রায় 2টো। অরিন্দম একা বারান্দায় বসেছিলেন। হঠাৎ পেছনে একটা শব্দ, কাগজ ছেঁড়ার মতো। তিনি চুপ করে উঠলেন। লজের পেছন দিক থেকে আসছে শব্দটা। টর্চ হাতে নিয়ে তিনি এগোলেন। সেখানে দেখলেন রোহন কিছু পোড়াচ্ছে, পুরনো ফটো নেগেটিভ। অরিন্দম চুপচাপ টর্চের আলো ফেলে বললেন, ফটো পোড়ালে স্মৃতি পড়ে না। রোহন চমকে উঠল, হাত কাঁপছে। আপনি আপনি এখানে? আমি যেখানে সত্যি লুকোয়ে সেখানে থাকি। রোহনের মুখে ভয়। আমি আমি কিছু লুকাচ্ছি না, তবু পোড়াচ্ছ কেন? রোহন চুপ। অরিন্দম এগিয়ে গেলেন। একটা অর্ধেক পোড়া নেগেটিভ কাগজ তুলে নিলেন। তাতে দেখা যায় বারান্দায় শুভ্রর পাশে আরেকজন পুরুষ দাঁড়িয়ে আছে, মুখ অস্পষ্ট কিন্তু আকারে অঙ্কিত বসুর মতো। অরিন্দম নরম গলায় বললেন, তুমি বলেছিলে তুমি বারান্দার নিচে ছিলে, অথচ এই কোণ থেকে ছবি কেবল পাশের ঘর থেকেই তোলা সম্ভব। রোহন স্থির হয়ে গেল। না, আমি 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 তোমাকে বলছি, তুমি ভেবেছিলে এই ছবিটা তোমাকে রক্ষা করবে, কিন্তু এটি প্রমাণ করবে তুমি ঘটনাস্থলে ছিলে। খুন না করলেও তুমি সাক্ষী, আর সাক্ষীও যদি চুপ থাকে সে অপরাধে জড়িয়ে যায়। রোহনের মুখ শুকিয়ে গেল। অরিন্দম ধীরে বললেন, তুমি বলেছিলে ছবিতে যা দেখা যায় তাই সব নয়। তুমি ঠিকই বলেছিলে, কিন্তু আজ ছবি বলবে তুমি যা দেখতে চাওনি সেটাই সত্যি। রোহন ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, চোখে অশ্রু। আমি খুন করিনি, আমি শুধু ছবি তুলছিলাম। হঠাৎ শুভ্র আর অঙ্কিতের ঝগড়া বাড়তে লাগলো। আমি ক্যামেরা তুলতেই সে পড়ে গেল। আমি ভয় পেয়ে পালিয়ে গেলাম, ভাবলাম আমাকে কেউ দোষ দেবে। অরিন্দম শান্ত গলায় বললেন, ভয় সবসময় খুনকে ঢেকে। পাহাড়ের কুয়াশায় ফাঁস হয়ে যাওয়া গোপন রহস্য। দার্জিলিংয়ের রাত যেন এক অন্য জগতে ভেসে এসেছে। পাহাড়ের কুয়াশায় ধীরে ধীরে লজের চারপাশে ছড়িয়ে আছে বাতাসের সঙ্গে ভিজে থাকা পাইন গাছের গন্ধ। দূরে তিস্তা নদীর হালকা কুলকুল। আর এই শান্তি যেন এক অদ্ভুত উত্তেজনার আড়াল তৈরি করছে। অরিন্দম সেনগুপ্ত লজের বারান্দায় দাঁড়িয়েছিলেন, হাতে কর্চ, চোখে সেই অবিচলিত স্থির দৃষ্টি। আজ তিনি যাচ্ছেন সত্যির সবচেয়ে অন্ধকার ফাঁকে, যেখানে সন্দেহ, ভয় এবং প্রতারণার ছায়া মিলেমিশে গেছে। 1 পাহাড়ের পথে অনুসন্ধান। সকালের প্রথম আলো পড়েছে। কুয়াশার মধ্যে অরিন্দম একা লজ থেকে বেরিয়ে গেলেন। পায়ে চাপতে চাপতে শুকনো পাইন পাতা ভেঙে যাচ্ছে। পাহাড়ের পথ সরু এবং একপাশে গভীর উপত্যকা। তিনি জানেন সত্যের ছায়া সর্বদা আঁকাবাঁকা পথে লুকিয়ে থাকে। সুবীর রায় তার সঙ্গে রয়েছেন। তারা একসাথে বারান্দার নিচে নামলেন, যেখানে গত রাতের দৃশ্যটি রোহনের ক্যামেরায় ধরা পড়েছিল। স্যার, আমরা কি এই জায়গায় প্রথমে দাঁড়াই? সুবীর প্রশ্ন করলেন। হ্যাঁ, এখানেই সব প্রমাণ খুঁজে পাব, অরিন্দম ধীর গলায় বললেন। তাদের চোখ পড়ল মাটিতে। সিগারেটের টুকরো, যেটি খুনের দিন পড়েছিল, ছায়া, চিহ্ন, পায়ের দাগ। অরিন্দম মনস্তাত্ত্বিক দৃষ্টিতে সমস্ত রেখাচিত্র পর্যবেক্ষণ করলেন। ভালো করে লক্ষ্য করো সুবীর, প্রতিটি দাগ, প্রতিটি ছায়া, প্রতিটি স্থিরতা কোনো না কোনো অর্থ বহন করে। সুবীর মাথা নেড়ে সমর্থন জানালেন। 2 লুকানো প্রমাণ। অরিন্দম টর্চের আলো ঘুরিয়ে পাহাড়ের পাশে থাকা ঝোপঝাড়ের দিকে দিলেন। কিছুতেই মনে হচ্ছিল না এখানে কোনো মূল্যবান প্রমাণ থাকবে,
কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি প্রথমেই কিছু খুঁজে পেল। একটা ছোট্ট ধাতব বোতল, বোতলের ভেতরে হালকা লালচে তরল, সিডেটিভ, একেবারে সেই ধরনের যা ফরেন্সিক রিপোর্টে উল্লেখ ছিল। কিন্তু কে ফেলেছে? সুবীর বললেন। অরিন্দম বললেন, যিনি সময় বদলাতে চেয়েছিলেন, যিনি পরিকল্পিতভাবে খুনকে দুর্ঘটনা আখ্যা দিতে চেয়েছিলেন। তারা আরও খুঁজতে লাগলেন। কিছু দূরে দেখা গেল কাগজের টুকরো, তা ছেঁড়া চিঠির অংশ, যা আগের দিন রীতা ও অঙ্কিতর সঙ্গে দেখা হয়েছিল। চিঠি ছেঁড়া, কিন্তু লেখা এখনো পড়া যাচ্ছে। চিঠিতে লেখা, সময় ঠিক রাখো, না হলে সত্য সব ফাঁস হয়ে যাবে। অরিন্দম চুপচাপ নোটবুকে লিখলেন, যে ভয় দেখাতে চেয়েছে সে সময় নিয়ন্ত্রণ করতে চেয়েছে, কিন্তু সময় কখনো কারো দাস নয়। 3. ঘটনার সত্যিকারের সময় রেখা। অরিন্দম পাহাড়ের উপরে উঠে আসলেন। ডান দিকে লজের বারান্দা, বাঁদিকে ঝোপঝাড়। তিনি মাটির উপরে থাকা সমস্ত দাগ, বোতল, চিঠি মিলিয়ে একটা সম্ভাব্য ঘটনা প্রক্রিয়া তৈরি করলেন। শুভ্র দত্ত রাত 2:15 থেকে ঝগড়ায় জড়িয়ে পড়ে। রীতা দূরে, অঙ্কিত বারান্দার পাশ দিয়ে চলে যায়। রোহন ছবি তুলছে। তারপর অপ্রত্যাশিতভাবে শুভ্র পড়ে যায়। বোতল খেলে প্রায় অচেতন। ঘড়ি বদলানো হয়, যেন কেউ ঘটনার সময়কে লুকোতে চায়। বোতল সিডেটিভ ভর্তি ছিল, যা আতঙ্ক তৈরি করেছিল। কেউ পরিকল্পিতভাবে খুন করেনি। খুন ঘটেছে রাগ ও আকস্মিক ঘটনাবলীর সংমিশ্রণে। সবাই স্তম্ভিত। রীতা চুপ, অঙ্কিত মাটির দিকে তাকিয়ে, রোহনের চোখে অশ্রু। এখন আপনি সবাই বুঝতে পারলেন? ভয় ও সন্দেহ মানুষকে ভুল পথে পরিচালিত করে, কিন্তু সত্য সবসময় প্রকাশ পায়। অরিন্দম বললেন। সুবীর অবাক হয়ে বললেন, স্যার, সব ঘটনা এত নিখুঁতভাবে মিলিয়ে দেখেছেন? অরিন্দম হালকা শেষে বললেন, প্রত্যেক ছায়া, প্রত্যেক দাগ, প্রত্যেক স্থিরতা সব সত্যের পথপ্রদর্শক। 6. পাহাড়ের কুয়াশার পরিসমাপ্তি। রাত যখন গভীর, কুয়াশা যেন কিছুটা সরেছে। পাহাড়ের ওপরে পূর্ণিমার আলো পড়ছে। লজের চারপাশে সমস্ত অন্ধকার, ঘন কুয়াশা মুছে গেছে। অরিন্দম জানালার পাশে দাঁড়িয়ে ভাবলেন, ভয় সবসময় সত্যকে ঢেকে রাখে, কিন্তু কখনো কখনো সেই ভয়ই সত্যিকে উন্মোচনের পথও দেখায়। তিনি জানালার ধারে টর্চ রেখে নোটবুক খুললেন, লিখলেন, এই হত্যাকাণ্ড এক ধরনের মানবিক ভুলের মিশ্রণ। রাগ, প্রতিশোধ এবং ভয় একসাথে এসেছে, কিন্তু সত্য সবসময় ধরা পড়ে, যেমন কুয়াশার ফাঁক দিয়ে আলো ফোটে। পাহাড়ের বাতাসে তখন হালকা কুয়াশার সঙ্গে সত্যের সুর। অরিন্দম স্থির দাঁড়িয়ে থেকে কুয়াশার ভেতরে চুপচাপ ভেসে যাওয়া অপরাধের ছায়া লক্ষ্য করলেন। কাল সকালে পুলিশ সব আনুষ্ঠানিকতা করবে, কিন্তু আমি জানি সত্যের ন্যায় হবে, আর এই পাহাড়ে সত্যকে কখনো আড়াল করা যায় না। দার্জিলিংয়ের শেষ রাত। পাহাড়ের ওপর কুয়াশা ধীরে ধীরে নেমে এসেছে, চারপাশে সবকিছু নিস্তব্ধ। হিল ভিউ লজের বারান্দা যেন এক অদ্ভুত গোপন কক্ষ, যেখানে রাতের অন্ধকার আর কুয়াশা মিলেমিশে তৈরি করেছে রহস্যের আবরণ। অরিন্দম সেনগুপ্ত লজের বারান্দায় দাঁড়িয়েছিলেন, হাতে টর্চ, চোখে সেই স্থিরতা যা সবসময় সত্যকে প্রকাশ করে। 3টি সন্দেহভাজন, রীতা দত্ত, অঙ্কিত বসু এবং রোহান, সবাই একই কক্ষে। আজ রাতেই শেষ উন্মোচন হবে। 1. চূড়ান্ত মিলিত সাক্ষাৎকার। অরিন্দম ধীরে ধীরে চেয়ারে বসলেন। চারপাশে থমথমে নীরবতা। তিনি বললেন, আপনাদের প্রত্যেকের কাছ থেকে তথ্য নিয়েছি, এবার আসুন মিলিয়ে দেখি কিভাবে সবকিছু ঘটেছে। প্রথমে রীতা দত্ত। অরিন্দম বললেন, আপনি বলেছিলেন আপনি শুভ্রের সঙ্গে ঝগড়া করেছিলেন, তারপর নিচে নেমে গিয়েছিলেন। সেদিন রাতে আপনার সবচেয়ে বড় ভয় কি ছিল? রীতা মুখে হালকা দমবন্ধ। আমি ভয় পেয়েছিলাম অঙ্কিত বা শুভ্র আমার উপর রাগ দেখাবে। আমি সত্যি কিছু করিনি, আমি শুধু পালিয়েছি।
অরিন্দম লিখলেন নোটবুকে। পরের দিকে অঙ্কিত বসু। মিস্টার বসু, আপনি বলেছিলেন আপনি শুভ্রকে দেখতে গিয়েছিলেন, সেই সময় আপনি কি করছিলেন? অঙ্কিত কিছুক্ষণ চুপ। তাতার বললেন, আমি সত্যি বলছি, খুনের কোনো ইচ্ছা ছিল না, আমি শুধু পরিস্থিতি দেখছিলাম। তবে রাগে আমি কিছু বলতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ সব নিয়ন্ত্রণ হারিয়েছে। শেষে রোহন ঘোষ। অরিন্দম বললেন, আপনি জানালার পাশে ছিলেন, ছবি তুলছিলেন, কিন্তু ছবি থেকে দেখা যায় আপনি বারান্দার নিচে ছায়া ছিলেন। রোহন হাত কাঁপিয়ে বললেন, আমি সত্যি ছবিটা তুলছিলাম, খুন আমি করিনি, আমি শুধু দেখছিলাম। অরিন্দম শান্ত গলায় বললেন, ভয় সবসময় সত্যের কাছে আসে, আর আজ আমরা সেই সত্য বের করব। 2. ঘটনাক্রম পুনর্গঠন। অরিন্দম টেবিলে রাখা সমস্ত প্রমাণ পরীক্ষা শুরু করলেন। 1. ছেঁড়া চিঠি, হুমকি এবং সময়ের উল্লেখ। 2. সিডেটিভ ভর্তি বোতল, ঘুম পাড়ানোর চেষ্টা। 3. রোহনের ছবি, প্রত্যক্ষ দৃশ্য এবং ছায়ার উপস্থিতি। তিনি প্রতিটি প্রমাণের সঙ্গে প্রত্যেক ব্যক্তির অবস্থান মিলিয়ে দেখলেন। রাগ, ভয় এবং প্রতিশোধ একসাথে ঘটেছে, কিন্তু কেউ পরিকল্পিতভাবে খুন করেনি। কেউ খুনের সময় সরাসরি দায়ী নয়, তবে ঘটনাটি দুর্ঘটনা। তিনি সবাইকে সামনে দাঁড়াতে বললেন। শুভ্র দত্ত রাত 2:17 বারান্দায় দাঁড়িয়েছিল। অঙ্কিত বারান্দার পাশে, রীতা দূরে, রোহন ছবি তুলছে। অপ্রত্যাশিতভাবে শুভ্র পড়ে যায়, তার মুখে ঘুষি লাগার ছাপ, সিডেটিভের প্রভাব। ঘটনা আকস্মিক, কিন্তু সবাই প্রত্যক্ষ। সবাই নীরব। 3. চূড়ান্ত রহস্যের সূত্র। অরিন্দম জানালার বাইরে তাকালেন। কুয়াশার ভেতর ধীরে ধীরে পূর্ণিমার আলো ভেসে উঠছে। তিনি বললেন, আপনারা যারা এখানে ছিলেন প্রত্যেকে কিছু না কিছু লুকিয়েছিলেন, ভয়, লোভ বা রাগে, কিন্তু সত্য একটাই, খুন একেবারে আকস্মিকভাবে ঘটেছে। তবে ঘটনা গোপন করতে সিডেটিভের বোতল, ঘড়ির সময় পরিবর্তন, চিঠি ছেঁড়া এইসব ব্যবহার করা হয়েছে। রীতা অশ্রুসিক্ত হয়ে বললেন, সত্যি প্রকাশের আগে আমি এত কষ্ট পাইনি। অঙ্কিত মাথা নত করে বললেন, আমি ভয় পেয়েছিলাম প্রকাশের আগে। রোহন স্থির হয়ে বললেন, আমি কেবল ছবিটা তুলেছিলাম, সত্যি খুন আমি করিনি। অরিন্দম শান্ত গলায় বললেন, সত্যি কখনো রাগে, ভয়ে বা লোভে লুকানো যায় না, সত্যের সামনে সব ফাঁক খুলে যায়। 4. পুলিশের আনুষ্ঠানিকতা। সুবীর রায় টেবিলের পাশে দাঁড়িয়ে বললেন, স্যার, আমরা কি এখন আনুষ্ঠানিক ব্যবস্থা নেব? অরিন্দম বললেন, প্রমাণ অনুযায়ী প্রত্যেকের সাক্ষ্য এবং প্রমাণ মিলিয়ে দেখুন। খুন নিরপেক্ষভাবে আকস্মিক, কেউ পরিকল্পিতভাবে দায়ী নয়, তবে প্রত্যক্ষদর্শী হিসাবে রোহন গুরুত্বপূর্ণ। সুবীর মাথা নাড়লেন, বুঝলাম। আর রীতা ও অঙ্কিত? অরিন্দম বললেন, তাদের কোনো অপরাধ নেই, তবে ভয় এবং সংকোচের কারণে তারা সত্য লুকিয়েছিলেন। 5. পাহাড়ের শান্তি এবং অন্তিম মন্তব্য। রাত গভীর, কুয়াশা কমে গেছে, পাহাড়ের চূড়ায় পূর্ণিমার আলো। অরিন্দম জানালার পাশে দাঁড়িয়ে বললেন, ভয় সব সময় মানুষকে ভুল পথে পরিচালিত করে, লোভ ও প্রতিশোধ মানুষকে অন্ধ করে, কিন্তু সত্য সবসময় প্রকাশ পায়, কখনো দ্রুত, কখনো ধীরে, কিন্তু একদিন সকল ফাঁক উন্মোচিত হয়। তিনি ধীরে ধীরে নোটবুকে লিখলেন, এই হত্যাকাণ্ড এক ধরনের মানবিক ভুলের মিশ্রণ। রাগ, প্রতিশোধ এবং ভয় একসাথে এসেছে, কিন্তু সত্য সবসময় ধরা পড়ে। সব ফাঁক, সব ছায়া, সব অন্ধকারের ভেতরেও সত্যই শেষ পর্যন্ত জ্বলে। পাহাড়ের বাতাসে হালকা কুয়াশার সঙ্গে সত্যের সুর ভেসে আসছে। অরিন্দম স্থির দাঁড়িয়ে থেকে কুয়াশার ভেতর ভেসে যাওয়া অপরাধের ছায়া লক্ষ্য করলেন। আজ রাতেই সকল অস্পষ্টতা শেষ হলো। দার্জিলিংয়ে শান্তি ফিরেছে, অন্তত এই হত্যাকাণ্ডের জন্য।